আজকে প্রদর্শিকা টিভির পক্ষ থেকে আলোচনা আমরা এসেছি 4 তারিখে প্রদেশ কংগ্রেস কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে যে আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় তারা কোনো জোটে যাবে না, 294 সিটেই প্রতিযোগিতা করবে এবং এই সিদ্ধান্ত দিল্লি হাইকমান্ড কংগ্রেসের অনুমোদন করেছে। আজকের এই প্রদর্শিকা টিভিতে এই বিষয় নিয়ে আমরা কথা বলছি মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাহেবের সঙ্গে। সেই সঙ্গে আমাদের দর্শক বন্ধুদের অনুরোধ করব, প্রদর্শিকা টিভি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং নিত্য নতুন ভিডিও উপভোগ করুন। আসি আলোচনায়। তো এই যে বললাম যে 294 সিটি জাতীয় কংগ্রেস 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে লড়াই করবে, এটা আপনি কিভাবে দেখছেন? এই তো প্রথমত ভারতীয় জাতীয় কংগ্রেসের মানে একজন মানুষ, আমার দীর্ঘ ছাত্র যুব রাজনীতি থেকে আজকে বয়সে দাঁড়িয়েও কংগ্রেসের রাজনীতিকে করি। মূলত যে কথা বলতে চাইছি যে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গত 4 তারিখে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকে নিয়ে আসন্ন 2026-এর নির্বাচনে যোগ করা যাবে কিনা এই নিয়ে আলোচনা চক্র হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে পশ্চিমবঙ্গে একাই কংগ্রেস লড়বে। প্রথমত আমি কংগ্রেসের একজন সৈনিক হিসাবে জাতীয় কংগ্রেসের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। তাহলে এই সিদ্ধান্তের রাজনৈতিক যুক্তিটা কি হতে পারে? রাজনৈতিক যুক্তি সেটা হচ্ছে আজকে ভারতবর্ষের বুকে বা পশ্চিমবঙ্গের বুকে প্রকৃত কোনো রাজনীতি নেই। 2014 সালে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে বিজেপি মোদীর নেতৃত্বে সরকার তাতে ভারতবর্ষের মানুষকে মন্দির মসজিদের দিকে ঠেলে দিয়েছে এবং একইভাবে পশ্চিমবঙ্গের মানবী মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার এসছে তিনি মুখে বলছেন যে আমি মুসলমানদের দায়িত্ব নিয়েছি, এরা দুধ দেওয়া গরু চাক মারলেও তাদের সঙ্গে থাকবেন, কিন্তু প্রকৃত অর্থে তিনি মুসলমানদের জন্য কিছু করেননি। প্রকাশ্যভাবে দিল্লির মোদী সরকার হিন্দুত্বের জন্য কাজ করছে, মমতা ব্যানার্জি মুখে বলছে মুসলমানদের জন্য কাজ করছে, কিন্তু উনি আজকে পশ্চিমবঙ্গের নেত্রী মমতা ব্যানার্জি মন্দির তৈরি করে হিন্দুদের সঙ্গে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য উনি লড়াই করছেন। এদিকে সমস্যা আমরা দেখছি আর কি যে বিজেপির পক্ষ থেকে ভারতবর্ষের ভবিষ্যৎটাকে এমন একটা দিকে নিয়ে যেতে চাই যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে সরাসরি দুটো মেরুকরণ করে উভয় সম্প্রদায়কে সামনাসামনি দাঁড়িয়ে লড়াই করাতে চাইছে। তার বড় প্রমাণ হচ্ছে মানাতি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির বিধানসভার সদস্য হুমায়ুন কবির বাবরি মসজিদ নাম দিয়ে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ তৈরি করছে, লক্ষ লক্ষ লোককে করছে, ভুল পথে নিয়ে যেতে চাইছে। যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির খুব সহজে ক্ষমতায় আসার রাস্তাটাকে তৈরি করতে চাইছে, যে মুসলমানদের মধ্যে একটা হয়ে গিয়ে মুসলমান ভিত্তিক একটা ভোট হোক, আর বিজেপি চাইছে হিন্দুদের একটা করে একটা হিন্দু মানসিকতা ভিত্তিতে একটা ভোট হোক, এটা চাইছে। এটা চেয়ে বিজেপি খুব সাবধানে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের দিকে আসতে চাইছে। আপনার কথা অনুসারে ধরুন কথা বলি যে 2024 সালে যে নির্বাচনটা হয়ে গেল লোকসভায়,
সেটা কিন্তু অনেকটাই মেরুকরণ হয়েছিল। হ্যাঁ হয়েছে। তাহলে এই যে মেরুকরণের রাজনীতিতেও হঠাৎ করে বন্ধ হয়ে যাবে 2026-এ, এরকম কোনো আশাও করা যায় না। সেই পরিপ্রেক্ষিতে কংগ্রেস একা লড়াই করে পশ্চিমবঙ্গের জনগণকে কি বলতে চাইছে, না, বা মানে তারা সাংগঠনিকভাবে কি করতে চাইছে বলে আপনার মন ধারণা? মানে ব্যাপারটা হচ্ছে যে রাজনীতিতে নির্দিষ্ট পথ দিয়ে তো রাজনীতি সবসময় হাঁটে না, হ্যাঁ। পথ পরিবর্তন করতে হয়। 2024-এ হয়েছে, 2021-এ হয়েছে, 2016-তে হয়েছে, বিভিন্ন সময় হয়েছে আর কি, বিভিন্ন জোট বা ফ্রন্টগত ভাবে নির্বাচন হয়েছে আর কি। কিন্তু আজকে আমি তো মনে করি যে জাতীয় কংগ্রেস তো একটা দায়বদ্ধতা আছে সাধারণ মানুষের কাছে। ভারতবর্ষ যদি দুটুকরো হয়ে যায়, সেই জন্য কিন্তু এটাকে হিন্দুস্তান বলতে চেয়েছিল অনেকে। সম্প্রদায়ের ভিত্তিতে যখন দেশ ভাগ হয়ে গেল, সেখানে পাকিস্তান হয়ে গেল, তাহলে এইটা হিন্দুস্তান কেন হবে না? কিন্তু জাতীয় কংগ্রেস সেটা চাইনি। এখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সমস্ত মানুষের নিয়ে বাস করবে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে যে রাজনীতি রয়েছে, শুধু মুসলমানের স্বার্থের কথা মমতা বলতে চাইছে এবং হিন্দুর কথা বলতে চাইছে মোদী বা তার লোকেরা। কংগ্রেসকে কিন্তু এইখানটাই সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে। এবং আমি মনে করি যে এই ভাবনার মধ্য দিয়ে জাতীয় কংগ্রেস একটা সিদ্ধান্ত নিয়েছে একাই চলার। জন্মলগ্নের যে ভাবনা নিয়ে কংগ্রেসের জন্ম হয়েছিল, সেই ভাবনাটাকে কোনো কোনো সময় থেকে যদি বিচ্যুত হয়েও থাকে কংগ্রেস, কিন্তু সেটাকে তার পুরাতন পথে ফিরে দিতে চাইছে আমি মনে করি। এবং তাহলে কি কংগ্রেস একা লড়ে কিছুটা কি ভোট ব্যাংকের উন্নতি ঘটাতে পারবে বলে মনে হচ্ছে? মানে পরপর আমরা যদি দেখি যে নির্বাচনগুলিতে ভোটের সংখ্যা কমছে, এককভাবে লড়াই করতে গিয়ে মানুষের কাছে বার্তা পৌঁছাতে চাইছে, মানুষকে রাজনৈতিক মুখী বা রাজনৈতিক ভাবনা যাতে মানুষের মধ্যে আসে, সেই ভাবনাটাকে তুলে জাতপাতের ঊর্ধ্বে যাতে উঠতে পারে, এইটা মানে কিন্তু শিক্ষা করতে চায় মানুষ, জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, বাংলার স্বার্থে এটা করতে চায় আর কি। এই ভাবনাটা উঠে আসছে, আমি মনে করি সেই ভাবনাটা উঠে আসছে। মুসলমান আর সংখ্যালঘু ভোটারদের একটা বড় অংশ চাইছে যে পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধে ঐক্য হোক, যাতে বিজেপি না আসে। সেক্ষেত্রে একা লড়াই করে কোন জোটে না যাওয়ার ফলে তাহলে কি কিছুটা কি সুযোগটাকে হারাচ্ছে কংগ্রেস? না, কে কার সঙ্গে জোট করবে ভাবতে হবে প্রথমতই, যে কে কার সঙ্গে জোট করবে। ব্যাপারটা হচ্ছে আজকে বাবরি মসজিদের মানে মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদের উদ্বোধন করে দিয়ে একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে, মেইন পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে বিভিন্ন এলাকায় চলে আসছে। সাধারণভাবে এরা যদিও বলতে চাইছে যে এরা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল আর কি, কিন্তু সাধারণ মানুষ ট্রিট করে নিয়েছে আর কি, যে বিজেপি ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী চেয়ে সেও মুসলমানদের দল, হুমায়ুন কবির যে দল তৈরি করছে সেটাও মুসলমানদের দল, আর মানে ওয়াইসি মিম সব যারা আসছে তারাও মুসলমানদের দল। আইএসএফের সঙ্গে দেখুন সিপিএম এর একটা জোট আছে। আবার আমরা দেখলাম যে মোহাম্মদ সেলিম হুমায়ুন কবির সঙ্গে কথা বলছে। তাহলে কি এই ওরা যেহেতু কংগ্রেস মনে করছে আপনার কথা অনুযায়ী তারা অনেকটা শুধু সম্প্রদায়গত কথা ভাবছে, অর্থাৎ মুসলিম সম্প্রদায়গত ভাবছে, তাহলে কি কংগ্রেস ওই কারণ থেকে কি সিপিএম থেকে সরে আসছে? যেভাবে হুমায়ুন কবিরের দল হুমায়ুন কবির যে বিবৃতিগুলো দিচ্ছে, তাতে কংগ্রেসকে জড়িয়ে নিতে চাইছে, সিপিএমকে জড়িয়ে নিতে চাইছে, নওশাদ সিদ্দিকীকে রাজনীতিতে জড়িয়ে নিতে চাইছে। কিন্তু মানে আজকে পশ্চিমবঙ্গে বামপন্থী মোহাম্মদ সেলিম হুমায়ুন কবির বাবরি মসজিদের ইস্যু করে মানুষের মধ্যে আবেগ সৃষ্টি করে লক্ষ লক্ষ লোকের জমায়েত করেছে,
সেখানে একটা বামপন্থী রাজনৈতিক দল তার সঙ্গে কথা বলতে চলে যাচ্ছে। এটা কিন্তু যারা সত্যিকারের জাতীয়তাবাদী রাজনীতি করে তাদেরকে ভাবিয়ে তুলেছে। পক্ষান্তরে বলা যায় যে শুভঙ্কর সরকার কি ওটার দ্বারা প্রভাবিত হলেন যে না, সিপিএম তো যাটাকে সেকুলার মনে করছি না তাদের সঙ্গে জোট করছে, আবার তাদের সঙ্গে জোট করতে গেলে কংগ্রেসের যে জাতীয় ঐক্যের কথা বা সচেতনতা বা রাজনৈতিক দৃষ্টিকোণ আমি সেকুলারিজমটাই ব্যাহত হয়। না, আমি সে কথা বলবো না যে শুভঙ্কর সরকার সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। এখানে শুভঙ্কর সরকার সিদ্ধান্ত নেওয়ার মানে প্রাদেশিক সভাপতি হিসেবে কোনো ক্ষমতা নেই বা এখতিয়ার নেই। সর্বভারতীয় কংগ্রেস কমিটি গত পরশুদিন অর্থাৎ 4 তারিখে যে বসেছিলেন সেটাই হচ্ছে কংগ্রেসের মূল কাঠামো। সেই মূল কাঠামোর বসে যে সিদ্ধান্তটা হয়েছে সেটাই সিদ্ধান্ত। যারা জাতীয় কংগ্রেসের নেতৃত্ব করছে বা জাতীয় কংগ্রেস করতে চাই তাদেরকেই আমাদের সেই সিদ্ধান্ত মেনে আমাদের কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে কোনো ভাবনা নয়, কংগ্রেস একটা দিশা দিতে চাইছে সারা ভারতবর্ষের মানুষকে, যে ভারতবর্ষের আজকে রাজনীতিতে জাতপাতের ভিত্তিতে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান এই ধরনের জাতপাতের যে রাজনীতি আমদানি করেছে তার ঊর্ধ্বে উঠে যে ভাবনা নিয়ে ভারতবর্ষের জন্ম হয়েছে স্বাধীনতার প্রাক্কালে সংবিধানের তৈরি করা হয়েছে, সেই পবিত্র সংবিধানকে পবিত্রতা রক্ষা করার জন্য আমি মনে করি যে পশ্চিমবঙ্গের এই মানে 26-এর নির্বাচনে 294 সিটে লড়াই করার সিদ্ধান্তটা সঠিক হয়েছে। তাতে ফল যাই হোক। কিন্তু আরেকটা কথা তো, ধরুন পশ্চিমবাংলায় কংগ্রেসের রাজনৈতিক প্রতিপক্ষ, প্রধান প্রতিপক্ষ কাকে ঠিক করছে? তৃণমূল কংগ্রেস না বিজেপি, না কিভাবে এটাকে? সর্বভারতীয় কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ বিজেপি। কংগ্রেস এটা ধরে নিয়ে এগোতে চাই এবং আমরা যখন পশ্চিমবঙ্গের রাজনীতিটা করি তখন কিন্তু আমরা ভাবি, তখন কিন্তু আমাদের ফার্স্ট এনিমিকে সেটা আমাদের ঠিক করতে হয়, পার্মানেন্ট এনিমিকে সেটা আমাদের ঠিক করতে হয়। আমাদের স্থায়ী শত্রু রাজনীতিতে বিজেপি নিঃসন্দেহে। কিন্তু পশ্চিমবঙ্গে যখন আমরা রাজনীতি করি তখন যে আমরা লক্ষ্য করে দেখছি যে প্রধান শত্রু যে চরিত্রগুলো থাকে, মানে কি কি কারণে আমরা একটা মানুষকে আমার শত্রু নির্ণয় করি আর কি, সেই ক্ষেত্রে বিজেপি যে কারণগুলোর জন্য আজকে আমাদের কাছে আমরা তাকে শত্রু বলে মনে করি, এখন তাকে টেক্কা দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল যে শাসন চলছে তাতে জাতপাত নিয়ে এসছে, এখানে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, খাদ্যে চুরি হচ্ছে, ভূমিতে চুরি হচ্ছে, কয়লাতে চুরি হচ্ছে, পাথরে চুরি হচ্ছে, বালিতে চুরি হচ্ছে, গরুতে চুরি হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার মন্ত্রিসভার লোকদের কাছ থেকে পাওয়া যাচ্ছে, তারা আজকে জেল খাটছে বা উঠে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে কিছুদিন পরে কিন্তু আর সরকারিভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। এবং এর আগের যে মানুষেরা, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা, ছেলেদের লেখাপড়া করার চাইতে জমি জমার বেশি তাদের শ্রম দিতে হবে, এই ভাবনাটাকে অগ্রাধিকার দিয়ে পড়াশোনা বাদ দিয়ে জমি জমা করিয়েছিল। তার পরিবর্তন মানে তার থেকে বেরিয়ে এসে এখন কিন্তু সবাইকে যে পড়াশোনা করতে হবে এই ভাবনাটা যখন এসছে তখন পশ্চিমবঙ্গের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শিক্ষা ব্যবস্থাটা জাহান্নামের দিকে যাচ্ছে। আমাকে কিন্তু এখানে রাজনীতি করতে গেলে আমাদের প্রধান শত্রু হিসেবে ফার্স্ট প্রেজেন্ট শত্রু মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। তাদের চুরি চামারির কোনো ব্যাপার নেই, সমস্ত ব্যাপারগুলো মানে একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সামনের নির্বাচনে কি হবে জানি না, কিন্তু ভোটের যে অঙ্ক যা স্পষ্ট হয়ে আছে সেটাই যদি দাঁড়িয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় হয় তৃণমূল কংগ্রেস, আদারওয়াইজ বিজেপি ক্ষমতায় আসতে পারে। তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই যে একা লড়তে গিয়ে কি তৃণমূলকে একটু বেশি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে না? না, ব্যাপারটা হচ্ছে যে তৃণমূলকে বেশি সুযোগ পাইয়ে দেওয়ার তো কোনো প্রশ্নই নেই আর কি। ওরকম প্রশ্নের মানে আমরা সম্মুখীন হতে প্রস্তুত নই এই কারণে আর কি
যে পশ্চিমবঙ্গে যারা কংগ্রেসটা করে তারা কিন্তু খুব সুন্দরভাবে মানে এক প্রধান শত্রু পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে চিহ্নিত করে রেখেছে। সেই ক্ষেত্রে বাড়তি সুবিধা কংগ্রেসের কাছ থেকে কখনো তৃণমূল হবে না। ঠিক আছে, দেখি। আচ্ছা, বামেদের সঙ্গে জোট করে কংগ্রেস কি পেল আর কি হারালো, এখন যদি মূল্যায়নটা আমরা করি তাহলে উত্তরটা আপনি কি দেবেন? এখন কথা হচ্ছে যখন আমরা এর আগে যেটা করা হয়েছিল যখন আমরা জীববিদ্যা ল্যাবে গিয়ে কোনো ব্যাংকে হোক ইউরোপকে নিয়ে যখন আমরা করি আর কি, তাদের বিভিন্ন অপারেশনটা করি, কাটাছিঁড়া করি আর কি, তো ঠিক সেই ধরনের দীর্ঘদিন মমতা ব্যানার্জির অত্যাচারে কংগ্রেস এবং সিপিএম, যারা একটা সময় পরস্পরের প্রধান শত্রু হিসেবে ছিল, পরিস্থিতির তাগিদে আজকে সেই কংগ্রেস এবং সিপিএম আজ যেতেছে মাঝে মাঝে জোট করছে। অর্থাৎ বাচ্চা ছেলের জীববিদ্যা ক্লাবে ঢুকে যেমন আরশোলা ধরে বা ব্যাং ধরে বা কাটাকাটি করে, সেই কাটাকাটি করতে গিয়ে মানে দেখা গেছে যে কাটা হয়েছে, কিন্তু সেখান থেকে কিছু স্বচ্ছ ধারণা মানে গ্রহণ করার মতো জায়গাতে যেতে পারেনি। তার বড় প্রমাণ এটাই যে আজকে কংগ্রেসের সঙ্গে মানে সিপিএম এর জোট হবে কিনা, যে মুসলমানদের বাবরি মসজিদের স্লোগান দিয়ে যারা বামপন্থী রাজনীতি করে, তারা ধর্মে বা হিন্দু বা মুসলমান এই বিশ্বাস করে না। কিন্তু আজকে যখন হুমায়ুন মানে একটা অত্যন্ত সাধারণ মানে মানুষ আর কি এমএলএ হয়ে গেছে, মানে ও বিশেষ সম্প্রদায়ের মালিক হয়ে গেছে, এটা কিন্তু ধরে নিলে ভুল হবে আর কি। কিন্তু সেই মানুষটা যখন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করতে দাবি দিল, তখন দেখো লক্ষ লক্ষ লোক আসছে। তাতে কিন্তু মোহাম্মদ সেলিম তার কি ভাবনা থেকে জানি না, তিনি তার সঙ্গে কথা বলার জন্য মানে কি অতি উগ্রী ইয়ে হয়ে গেলেন, চঞ্চল হয়ে গেলেন আর কি, যার জন্য তার সঙ্গে গিয়ে কথাবার্তা বললেন আর কি। এটা তো বললেন যে এটা আপনাদের রাজনৈতিক নীতিগত ভাবে ভালো মনে হয়নি, এটা ভালো মনে হয়নি, তার দলের লোকেরও তো ভালো বলে মনে হয়। আচ্ছা, এই যে সামনে নির্বাচনটা আসছে, একা লড়াইয়ের সিদ্ধান্তটা কংগ্রেসের ক্ষেত্রে অনেকটা কি ডু অর ডাইয়ের মতো হচ্ছে না? ব্যাপারটা হচ্ছে যে আমরা তো বললাম যারা জাতীয়তাবাদী মানুষ, এখন আমরা শিক্ষা দীক্ষা আমাদের এখানে যাই থাক না কেন, আমরা মনে করি মানুষদের মধ্যে রাজনৈতিক চেতনা কিছু একটা শ্রেণী মানুষের এসছে, একটা শ্রেণী মানুষের মধ্যে লোভ আর লালসার মধ্যে নিমজ্জিত হয়ে আছে। তো দেখা যাক না যে পশ্চিমবঙ্গের মতো একটা অঙ্গরাজ্যের নির্বাচনে একটা পরীক্ষাই হোক। ঠিক আছে, ভালোই দলের যা সিদ্ধান্ত, সেটা তো আপনার সিদ্ধান্ত একজন সম্পাদক হিসেবে সেটা মেনে নেওয়াই সম্ভব। পশ্চিমবঙ্গের নির্বাচনের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষের আরো তো 29টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তাহলে এক কথা যদি উত্তর দেন, এই যে জোট করা না করাটা, এটা ঝুঁকির না সাহসের, কোনটা বলবেন? না, রাজনীতিতে মানে রিস্ক নিতেই হয়, ঝুঁকি নিতেই হয়, সেটা করতেই হয়। সবসময় তার সুফল পাওয়া যায় এটা পাওয়া যায় না। আচ্ছা, বিজেপির সবচেয়ে বড় বিপদটা কি মনে করছেন পশ্চিমবাংলার ক্ষেত্রে? পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে বড় বিপদ হচ্ছে যে এখানে তাদের কোনো নেতৃত্ব নেই। এক, দুই হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ আর ওই বিহার বা উত্তরপ্রদেশ বা গুজরাটের বিজেপির যারা সমর্থক, তাদের সঙ্গে আমি মনে করি যে একইভাবে হিন্দুত্ববাদটা তাহলে ভুল করছে আর কি। কারণ এখনো পশ্চিমবঙ্গে যারা বিজেপি আছে, কিন্তু এখনো বহু মানুষ, উদার মানুষ আছে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তারা একটা মানুষ আমি হিন্দু আমি মুসলমান এই ভাবনাটাকে দূরে সরিয়ে রেখে তারা আমরা মানুষ এই ভাবনার মানুষটা কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে এখনো আছে। আচ্ছা, শেষ কথায় আসি, পশ্চিমবাংলার মানুষকে এই মুহূর্তে আপনি কি বলবেন দলের পক্ষ থেকে? পশ্চিমবঙ্গের মানুষকে আমি এ বার্তায় দিতে চাইব যে মমতা ব্যানার্জি 14 বছরে কি কি
সুফল তারা পেয়েছে। লক্ষ্মীর ভান্ডার দিয়ে যদি দেশ চলে, বেকার যুবকদের 1,500 টাকা করে দিয়ে বেকার ভাতা দিয়ে দেশ চলে, তাহলে তো অর্থনীতি, রাজনীতি আর কোন দরকারই থাকে না। তো সেটা তো মমতা ব্যানার্জি করছে। এই জিনিসগুলো মানুষেরা দেখছে যে শিক্ষা, খাদ্যে, সমস্ত দপ্তরে চুরি চামারি ভর্তি। আর দিল্লির মানে যে মোদী সরকার চলছে, তারাও কিন্তু একমাত্র একটা শিক্ষা দিতে চাইছে যে মুসলমানদের এই দেশ থেকে খেদাতে হবে। ঠিক আছে, আমরা তো অনেকক্ষণ কথা বললাম মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সাহেবের সঙ্গে। তিনি তার মত তুলে ধরলেন। আমরা 2026-এর যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে দেখব জাতীয় কংগ্রেস পশ্চিমবাংলায় কি ফল করে, একা চলার ফল, এবং তাদের যে রাজনৈতিক নির্ঘণ্ট বা উদ্দেশ্য বা আদর্শ, সেটা সামনে রেখে পশ্চিমবাংলার নির্বাচনে তাদের কার্যকরী ভূমিকাটা কতটুকু ফলপ্রসূ হয়েছে আমরা 2026-এর নির্বাচনের ফলে বুঝতে পারবো। ধন্যবাদ প্রদর্শিকা টিভিকে, এবং যারা এখনো টিভি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলি ফলো করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ।